মাফ করবেন, আসলে এমনভাবে মঞ্চে উঠে বক্তৃতা দেওয়া তো আর আমাদের জীবনে ঘটে না। আজ ঘটলো, আর ঘটলো আমার স্ত্রী উষসীর জন্য। আমি একজন সামান্য মিষ্টির কারিগর, লোকে বলে নিশীথ ময়রা। এই নিশীথ ময়রা একদিন পৃথিবীর শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় গিয়ে জিতে এসেছিল, আর আমাকে যে জিতিয়ে এনেছিল সে আমার স্ত্রী উষসী। সেদিন আপনাদের সবার সামনে দাঁড়াতে আমার যে আনন্দ হয়েছিল বলতে দ্বিধা নেই। আজ এখানে এসে আমার তার চেয়ে অনেক অনেক বেশি আনন্দ হচ্ছে। আজকে এখানে আসা আমার জন্যে অনেক বেশি সম্মানে। আমাকে উষসী সম্বন্ধে দু চার কথা বলতে বলা হয়েছে। আসলে কি জানেন, দু চার দিন দিলেও আমার বলা শেষ হবে না। তাই আমি বুঝতে পারছি না যে এই সমস্ত কথাগুলোকে কিভাবে বলবো আপনাদের। উষসী থাকলে অবশ্য আমাকে সেটা বলতে সাহায্য করত, তাও চেষ্টা করছি। উষসীকে আমি স্ত্রী হিসেবে পেয়ে গর্বিত। সারা জীবন সবাই যদি আমাকে উষসী ঘোষের স্বামী হিসাবে চেনে, তাও আমি নিজেকে গর্বিত মনে করব। উষসী আর নিশীথ, এই দুটো কথা যেরকম পুরোপুরি উল্টো, আমরা দুটি মানুষও তেমনই একেবারে আলাদা। ওর লেখাপড়া, ওর জগৎ, ওর ছোটবেলা, ওর শিক্ষা, সবকিছু আমার থেকে একদম আলাদা। আমাদের কোনো মিল নেই। আর এই সব অমিল নিজের গুণে মুছে দিয়ে ও আমাকে শিখিয়েছে, বুঝিয়েছে যে রাতের পরে সকাল, আবার সকালের পরে রাত আসে, আর এই সব মিলিয়ে একটা গোটা দিন হয়। উষসীকে আপনারা সবাই চেনেন একজন সাহসী, বুদ্ধিমতী, সজাগ মানুষ হিসেবে। এই সব কিছুর মধ্যে ও একজন স্ত্রী, পুত্রবধূ, বৌদি, কারুর মেয়ে, কারুর বোন। জীবনের সবকটা সম্পর্কে উষসীর তুলনা ও নিজে। উষসীর সবচেয়ে বড় সম্পদ হলো ওর ইচ্ছে শক্তি। ও যেটা করতে চায় সেটাও করে ছাড়ে, সবার থেকে ভালো করে, সফলভাবে করে। কেউ কেউ মনে করে এটা ওর জেদ, কিন্তু আপনারাই বলুন, জেদ না হলে কি কিছু করা যায়? আজ আমি সবার সামনে দাঁড়িয়ে বলছি, উষসী জীবনে যা করতে চায় আমি সব সময় তার সঙ্গে থাকব। তার সমস্ত ইচ্ছে, তার সমস্ত স্বপ্ন পূরণে আমি তার সঙ্গী হব। তার কোনো ইচ্ছে অপূর্ণ থাকবে না। নমস্কার। মিস্টার নিশীথ ঘোষকে অনেক ধন্যবাদ। আমাদের তরফ থেকে মিসেস ঘোষকে সামান্য কিছু সাম্মানিক মিস্টার ঘোষের হাতে তুলে দিচ্ছি। এটা কি বিতান বাবু? বিতান বাবু, এই সবটা আমার জানা দরকার। বলবো নিশীথ, তোমায় সবটা বলবো। আহা গো বদ্দি, তোমার হয়ে গেছে? কি হলো বলো তো? হ্যাঁ,
এখন কোথায় তোমার ওই স্টেজের উপর দাঁড়িয়ে এক ঘর লোকের সামনে ওই প্রাইজ নেওয়ার কথা? না, তুমি আগুনের সামনে এরকম তেতে পুড়ে। বদি, আমার না খুব খারাপ লাগছে জানো। আমার মনে হচ্ছে আমি আমি জলে ডুবে মরি। কি হলো বলো তো? আমার জন্য শুধু শুধু তুমি যেতে পারলে না। আচ্ছা বদ্দি, বলছি যে এই মডেল টডেলগুলো দেয় না, ওগুলো কিসের হয় গো? সোনা রূপায়? তা হবে না বলো? আমার মনে হয় ওগুলো নিশ্চয় তামা বা পেতলের হয়। ভালোই হয়েছে গো তুমি ওগুলো আনতে যাওনি। ওগুলো আনতে কে যায় বলো তো? এ কি কথা বলে না কেন? বদ্দি, আমি বলি কি, সে তুমি চোর ধরো আর মুরলিকেই ধরো, মেয়ে মানুষ তাই ঘরের মধ্যেই ঠিক আছে জানো। মা বলেন না, ওই মেয়ে হয়ে জন্মানোর সার্থকতা হলো যে ছেলের জন্ম দেওয়া। আমার মনে হয় মা ঠিকই বলে। তুমি কি বলো? হ্যাঁ, আমি বলি কি বদ্দি, মেয়ে হয়ে যখন জন্মেছো না, এবার ওই বাইরে দৌড়াদৌড়ি বন্ধ করো, বুঝেছো? ভালো কথা বলছি, তুমি আর দাদা এবার একটা বাচ্চা করে ফেলো। এখন তো দাদা তোমার বলছিলাম যে আসলে এখন তো তোমরা আর ব্রহ্মচারী নও, তাই না? তাই এটা কি কাকুলি? এটা এটা কি? লেবু তো। লেবু নিয়ে তুমি কি করছিলে? আমি 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 লেবু নিয়ে কিছু করছিলাম না তো। গন্ধটা এখনো যায়নি, রাখো। ওই তখন না ওই লেবু জল খেতে ইচ্ছা করছিল, তাই। লেবুর রসটা তুমি জলে দিয়েছিলে না দুধে? কেন বৌদি, দুধে কেন? ওতে দেখো, ছানায় এখনো লেবুর দানাটা পড়ে আছে। দুধটা তো আর নিচে থেকে কেটে যায় না, তুমি কাটিয়েছ, তাই তো? কি সব বলছো বদ্দি? ওই দেখো, তুমি আবার গোয়েন্দাগিরি শুরু করছো। আমি এসব কেন করতে যাব? কি যে উল্টো পাল্টা বলো না সব সময়। কাকুলি, তোমার দারুণ হিংসে। আমি ওই সম্মান অনুষ্ঠানে যাই, সেটা তুমি একেবারে চাওনি, তাই তুমি এতক্ষণ ধরে নাটক করে গেলে আমাকে আটকাতে, তাই তো? বদ্দি বদ্দি, তুমি কিন্তু। কাকুলি, তুমি এখান থেকে যাও, চলে যাও। তোমার কচুরি তোমার মুখের সামনে ঠিক সময় চলে যাবে। কিন্তু যাও। তুমি অনুষ্ঠানে যাওনি? আমি যাব বলেই বেরোচ্ছিলাম, ঠিক তখনই কাকুলির শরীর খারাপ করলো। বড় বৌমা, আমি খুব খুশি হয়েছি। তুমি এ বাড়ির বড় বউয়ের মতো কাজই করেছো, নিজের আগের সংসারকে রেখেছো, এটাই তোমাকে শোভা দেয়।